রপ্তানি আয় বাড়লেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি তৈরি পোশাক শিল্পে। প্রভাব পড়েছে মোট রপ্তানি আয়ে, বললেন অর্থনীতিবিদরা। নতুন বাজার তৈরির তাগিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক, একটি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই। চলতি বছরই মুক্ত বাণিজ্য চুক্তির আশাবাদ। সপ্তাহ ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে কমেছে চিনি সহ সব ধরনের চালের দাম, বেড়েছে আটা ময়দার দাম। স্থিতিশীল অন্যান্য নিত্যপণ্যের বাজার। এবং রপ্তানি না হওয়ায় এবার ব্যাপক ক্ষতির মুখে চাঁপাইনবাবগঞ্জের আম বাগান মালিক ও ব্যবসায়ীরা। বিভিন্ন বিভাগে সমন্বয়হীনতার অভিযোগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি মামুন আব্দুল্লাহ। রপ্তানি আয় বেড়েছে, তবে পূরণ হয়নি তৈরি পোশাক শিল্পের লক্ষ্যমাত্রা। লক্ষ্যমাত্রা অর্জন হয়নি মোট রপ্তানি আয়ের ক্ষেত্রেও। এসব তথ্য দেখা যায় 2016-17 অর্থ বছরে রপ্তানি আয়ের চিত্রে। অর্থনীতিবিদরা বলছেন, পোশাক খাতের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়াতেই হোঁচট খেয়েছে মোট রপ্তানি আয়ের মাইল ফলক অর্জন। তাই নতুন বাজার তৈরির তাগিদ তাদের। আর বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে জনবলের দক্ষতা আর সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি শিল্প মালিকদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। 2015-16 অর্থ বছরে $34 বিলিয়ন বেশি রপ্তানি আয়ের পর 2016-17 অর্থ বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় $37 বিলিয়ন। তবে 1.69% প্রবৃদ্ধি নিয়ে শেষ করা গেল অর্থ বছরে আয় হয়েছে $35 বিলিয়ন কম। রপ্তানি আয়ের লক্ষ্য পূরণ হয়েছে প্লাস্টিক, চামড়া, মশলা, চা, সার, প্রকৌশলী যন্ত্রপাতি, তুলা ও তুলা জাতীয় পণ্য রপ্তানিতে। তবে লক্ষ্য পূরণ হয়নি মোট রপ্তানি আয়ের 80% বেশি যোগান দেয়া তৈরি পোশাক খাতে। এজন্য নানা কারণের মধ্যে বিশ্ববাজারে মন্দাভাব ও শ্রমিকদের কর্মদক্ষতার অভাবকে বড় করে দেখছেন শিল্প মালিকরা। আমরা ছেলেই প্রাইস বাড়াতে পারবো না, বিকজ ইন্টারন্যাশনালি আমাদের কম্পিটিটররা তাদের প্রাইস কমিয়ে দিচ্ছে, যার ফলে আমাদেরকে প্রোডাক্টিভিটি দিয়ে আমাদেরকে কম্পিট করতে হবে, এবং সেই জন্য এই লোকের দরকার। বিগত দিনে গ্যাসের নতুন কোনো কানেকশন পাইনি। ব্রেক্সিট পাউন্ডের দরপতন, আমেরিকার ইলেকশন, এসবের পরে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটও ঘুরে দাঁড়ায়নি। অবস্থার পরিবর্তন ও 2021 সাল নাগাদ $60 বিলিয়ন মোট রপ্তানি আয়ের লক্ষ্য পূরণে নতুন বাজার তৈরিতে তৎপর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। অর্থনৈতিক যে কূটনীতি আছে সেটাও এখন আমার মনে হয় নতুন করে আমাদের রিস্ট্রাকচার করতে হবে। এশিয়ার বাজারগুলোকে যেমন টার্গেট করতে চাই, তেমনি দক্ষিণ আমেরিকার বাজারগুলো আছে, সেই দিকেও আমাদের ফোকাস করবার এখন সুযোগ আছে। ফলে বাজার বহুমুখীকরণ একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা হবে, যে আমরা উদীয়মান অর্থনীতিগুলোর ভিতরে ঢুকতে পারছি। নতুন বাজারে যেতে চান শিল্প মালিকরাও, তবে এজন্য ব্যবসা বান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে সরকারকে কৌশলী হওয়ার তাগিদ তাদের। এখন টোটাল এক্সপোর্টের 15% উপরে নতুন মার্কেটে যায়। রাশিয়া একটা বড় বাজার, রাশিয়ায় 40% মতো ডিউটি আছে। এই ডিউটি যদি তাদের কাছ থেকে আমরা এক্সাম্পশন না পাই, রাশিয়া আজকে WTO মেম্বার হয়েছে প্রায় 11 বছর, তাহলে আমরা কেন তার কাছ থেকে ওই সুবিধাটা নিচ্ছি না? উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করতে আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে এলএনজি ব্যবহারের খরচ যেন অতিরিক্ত বেড়ে না যায়, সেদিকেও নজর রাখার পরামর্শ শিল্প সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরই শ্রীলঙ্কা বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি সই হওয়ার বিষয়ে একমত হয়েছেন দুই দেশের শীর্ষ দুই নেতা। প্রধানমন্ত্রী কার্যালয়ে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার মধ্যে বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়। বৈঠক শেষে শেখ হাসিনা ও সিরিসেনার উপস্থিতিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে একটি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই হয়। এরপর সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। এই সময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠক করেন সরকার প্রধান শেখ হাসিনা। এই বৈঠক শেষে উভয় দেশের শীর্ষ পর্যায়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার উপস্থিতিতে দুদেশের মধ্যে একটি চুক্তি ও 13টি সমঝোতা স্বাক্ষর সই হয়। এতে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি, উপকূলীয় জাহাজ চলাচল, অর্থনৈতিক ও কৃষিখাতে সহযোগিতা, উচ্চশিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংক, পররাষ্ট্র সেবা বিষয়ক ইনস্টিটিউট, রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন সমঝোতা স্বাক্ষর সই হয়। চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক। তিনি বলেন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতির এই সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্কে নবযাত্রার সূচনা হওয়ার পাশাপাশি উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বেশি জোরদার হবে। আমরা আশা করি যে এই ভিজিটের মধ্য দিয়ে দুদেশের সম্পর্কের একটা নবযাত্রা হলো। এই বিষয়টি সবচাইতে ফোকাসড ভাবে উঠে এসছে, সেটা হলো ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। ভিজিটে 14টি ইনস্ট্রুমেন্ট সাইন হয়েছে। এই সময় সচিব জানায়, 2017 সালের মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি সই হওয়া নিয়ে দুদেশের শীর্ষ দুই নেতা একমত হয়েছেন। এটি হলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছু বাধা দূর হবে, যাতে লাভবান হবে বাংলাদেশ। বাংলাদেশের সাথে কারো এফটিএ নেই, সুতরাং যদি 2017-তে এফটিএ হয় তাহলে এটাই হবে প্রথম বাংলাদেশের কোনো দেশের সাথে এফটিএ। এবং ওখানে একটা বলা হয়েছে যে একটা জয়েন্ট স্টাডি করা হবে, একটা টাইম বাউন্ড 2017, এবং তার প্রেক্ষিতে ফাইনালাইজ করা হবে এফটিএ, এবং এটা সাইন হবে বাই দ্য এন্ড অফ 2017, এবং ইমিডিয়েটলি এটা ইমপ্লিমেন্টেশনে যাবে। 3 দিনের এই সফর শেষে শনিবার দেশে ফিরে যাবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। একটা লিস্ট আপনাদেরকে দিয়ে ফেদুসলিপি, সময় সংবাদ, ঢাকা। এর আগে সফররত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার, সংসদের বিরোধী দলীয় নেতা, স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ। গতকাল আলাদাভাবে তারা সিরিসেনার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রথমে শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে হোটেল সোনারগাঁওয়ে যান প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ। তিনি রাষ্ট্রপতিকে নিউরো ডেভেলপমেন্ট রোগ নিরাময়ে বাংলাদেশ সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি অনুলিপি উপহার দেন। এরপর প্রেসিডেন্ট মাইথ্রিপালার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ যান। সাক্ষাৎ শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, বাংলাদেশের চিকিৎসাবিদ্যা এবং ওষুধ শিল্পে অংশীদারিত্বের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। দুই দেশের যৌথ উদ্যোগে শ্রীলঙ্কার একটি ওষুধ শিল্প প্রতিষ্ঠার কাজ অনেক দূর এগিয়েছে বলেও জানান মন্ত্রী। সবজি, প্লাস্টিক পণ্য, ওষুধ সহ বিভিন্ন শিল্পে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। এর আগে বঙ্গভবনে পৌঁছালে শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান মাইথ্রিপালা সিরিসেনাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তৈরি পোশাক, ব্যাংক সহ বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করে শ্রীলঙ্কাকে দুই দেশের জনগণের আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের আহ্বান জানান তিনি। পরে সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সম্মানে বঙ্গভবনে নৈশভোজের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যোগ দেন। দর্শক, রাজধানীর রেডিসন হোটেলে ইকোনমিক ডায়ালগ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়েছেন সফররত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা। সেখানে আছেন রিপোর্টার এহসান জুয়েল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এহসান। মামুন, আপনি জানেন যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তিনি 3 দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। আজই তার সফরের শেষ দিন।
এই কিছুক্ষণের মধ্যেই তিনি বাংলাদেশ ঢাকা ত্যাগ করার কথা রয়েছে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। আর এখানে এই মুহূর্তে ঠিক যেটি চলছে সেটি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ব্যবসায়ীদের মধ্যে কিভাবে ব্যবসা এবং বিনিয়োগ বাড়ানো যায় সে বিষয়ে কিন্তু দুটো দেশের মধ্যে এক ধরনের আলোচনা চলছে। এবং এই আলোচনায় কিছুক্ষণ আগে পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং ব্যবসায়িক প্রতিনিধি দলের সদস্যরা অংশ নিয়েছিলেন। ঠিক 5 মিনিট আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগের উদ্দেশ্যে এই আলোচনা স্থল ত্যাগ করেছেন। এবং এর আগ পর্যন্ত যেটি হয়েছে সেটি একটু আপনাকে জানাতে চাই যে এখানে শ্রীলঙ্কা এবং বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যরা তারা বক্তব্য রেখেছেন। তারা নিজ নিজ দেশের ক্ষেত্রে কি কি বিনিয়োগের সম্ভাবনা এবং কি কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে, কি কি ধরনের সমস্যা রয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় অংশ নিয়েছিলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও। মূলত মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা ইনভেস্টমেন্ট অ্যান্ড বিজনেস ডায়ালগ মুভিং টুয়ার্ডস গ্রেটার ইকোনমিক পার্টনারশিপ শিরোনামে এই আলোচনাটি হচ্ছে রাজধানীর একটি হোটেলে। এবং এটি সকাল 11টায় শুরু হয়েছে। এখানে বক্তব্যে যে কথাগুলো এসেছে আপনাকে সেগুলো একটু জানিয়ে রাখতে চাই মামুন। এখানে দুদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যরাই বলেছেন যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্টের উপস্থিতিতে যে এফটিএ কিংবা যেটিকে আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, সেটি যদি কার্যকর করা সম্ভব হয় তবে দুদেশের মধ্যেই কিন্তু দুদেশের ব্যবসা বাণিজ্যে বিপুল সম্ভাবনা তৈরি হবে। এবং মামুন, এটি কিন্তু বাংলাদেশের জন্য প্রথম কোনো একটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এবং কালকে এই বিষয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানরাই কিন্তু আলোচনা করেছেন বেশ আন্তরিকভাবে। এবং তারা বলেছেন যে যেহেতু আগামী আগস্ট মাসের মধ্যেই এটি নিয়ে একটি সমীক্ষা শুরু হবে দুই দেশের মধ্যে এবং এই বছরের মধ্যে অর্থাৎ 2017 সালের মধ্যেই কিন্তু মুক্ত বাণিজ্য চুক্তি করার একটি সম্ভাবনা রয়েছে। এবং আপনি জানেন যে কালকে দুই দেশের রাষ্ট্রপ্রধানরা একটি চুক্তি এবং 13টি সমঝোতা স্বাক্ষর করেছেন। যে চুক্তিটি হয়েছে সেটি হলো যে ভিসা মুক্ত প্রবেশাধিকারের বিষয়ে। আজকের এই আলোচনায় কিন্তু শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিসা মুক্ত যে দুদেশের প্রবেশাধিকার সে বিষয় নিয়ে গুরুত্ব দিয়েছেন। এবং তিনি আজকের আলোচনায় বলেছেন যে এখন পর্যন্ত কূটনীতিক এবং অফিসিয়াল পার্সনরা হয়তো ভিসা মুক্ত প্রবেশাধিকার পাবেন, কিন্তু যদি ব্যবসায়ী এবং পর্যটকরাও একই ধরনের সুযোগ সুবিধা পান তবে নিঃসন্দেহে সেটি দুদেশের ব্যবসা বাণিজ্য প্রসারে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং এখন পর্যন্ত দুদেশের ব্যবসায়ীরা যে আলোচনা করেছেন সে আলোচনায় তারা বলেছেন যে দুদেশের অনেক কিছুতেই কিন্তু মিল রয়েছে, সংস্কৃতিতে মিল রয়েছে। এবং শ্রীলঙ্কা তার 2015 সালে যে নতুন নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পরেই কিন্তু অর্থনীতিতে ব্যাপক একটা প্রসার আনার চেষ্টা করছে এবং সেই প্রসারের একটি অংশ হিসেবে বাংলাদেশেও তারা বিনিয়োগে আগ্রহী এবং বাংলাদেশকেও তারা আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কায় বিনিয়োগ করতে। সবকিছু মিলে একটি এই ধরনের আলোচনার মাধ্যমে আমরা ধরে নিতে পারি যে এক ধরনের প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে যে দুদেশের মধ্যে কি ধরনের ব্যবসায়িক লেনদেন হতে পারে। এবং আপনাকে আগে জানিয়েছিলাম মামুন যে মুক্ত বাণিজ্য চুক্তিটি যদি হয়ে যায় তাহলে সেটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অনেক বড় ধরনের একটি প্রাপ্তি হবে। এখন পর্যন্ত মামুন এই ছিল এখানকার সবশেষ খবর। বেলা 12টা নাগাদ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে। এই হলো এখানকার সবশেষ খবর মামুন। দর্শক, রাজধানী রেডিসন হোটেলে ইকোনমিক ডায়ালগ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথিলা সিরিসেনা সেখানে বক্তব্য দিয়েছেন। সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এহসান জুয়েল। রপ্তানিযোগ্য আম উৎপাদন করেও রপ্তানি করতে না পেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের বাগান মালিক ও ব্যবসায়ীরা। একই সঙ্গে একই পদ্ধতিতে উৎপাদিত আম গত বছরে রপ্তানি হলেও এবছর কেন রপ্তানি হলো না সেটা পরিষ্কার নয় তাদের কাছে। তবে কৃষি অধিদপ্তরের কোয়ারেন্টাইন উইং এর সঙ্গে স্থানীয় কৃষি বিভাগের সমন্বয়হীনতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বাগান মালিক ও চাষিরা। অন্যদিকে কোয়ারেন্টাইন উইং এর উপপরিচালককেই দায়ী করেছেন জেলার ম্যাঙ্গো ফাউন্ডেশন নেতারা। মোহাম্মদ আল মাহবুবের রিপোর্ট। রপ্তানিযোগ্য আম উৎপাদনে সফল হওয়ায় 2015 সালে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু হয় আম রপ্তানি। সেবার মাত্র 3.5 মেট্রিক টন আম দিয়ে রপ্তানি শুরু হলেও পরের বছর 150 টন আম রপ্তানি হয় জেলা থেকে। এরই ধারাবাহিকতায় চলতি বছর রপ্তানিকারকদের সাথে চুক্তি সাপেক্ষে উন্নত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে 4000 মেট্রিক টনেরও বেশি রপ্তানিযোগ্য আম উৎপাদন করে বাগান মালিকরা। কিন্তু এবছর নতুন করে কৃষি অধিদপ্তরের কোয়ারেন্টাইন উইং এর হস্তক্ষেপের কারণে আম রপ্তানি করতে পারেননি ব্যবসায়ী। এবার একটা বায়ার গ্রুপ আসছিল, তারা আমটা বাছাইটা
এমন ভাবে করছিল যা কৃষকের পক্ষে আম দেওয়া সম্ভব হয়নি। বায়ারের সাথে যোগাযোগ করার পরও কি কারণে এই আমটা বিদেশে রপ্তানি করতে পারলাম না, এটা আমরা বুঝতে পারছি না। রপ্তানি করতে না পেরে এসব আম বাজারে বিক্রি করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। সম্পূর্ণ প্রতারণা করে প্যাকেট গালা বিক্রি করে টাকা লেলে এখন প্যাকেটের আম কেউ কিনছে না। 7 লক্ষ ব্যাগ বেঁধেছিলাম, এখন দেখা এক্সপোর্টাল আম লিচ্ছে না, ওই জন্য আমার ক্ষতিগ্রস্ত হয়েছে, লস হয়েছে। জেলার কৃষি কর্মকর্তা জানান, বছরের শুরুতে সাতক্ষীরা থেকে রপ্তানি হওয়া কিছু আম নিয়ে ইউরোপের বাজারে সমস্যা সৃষ্টি হওয়ায় কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ বাছাই প্রক্রিয়ায় কঠোরতা আরোপ করে। আমরা একটা ঝুঁকির মধ্যে ছিলাম যে আমরা যদি এই জাতীয় আম আরো পাঠাতে থাকি তাহলে হয়তো 5-6 বছরের জন্য আমরা একটা স্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পড়ব, যে কারণে কিন্তু কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ 70% আমই রপ্তানির অযোগ্য বলে ঘোষণা করেছে। এদিকে আম রপ্তানি না হওয়ার পেছনে কোয়ারেন্টাইন উইং এর উপপরিচালককে দায়ী করলেন জেলার ম্যাঙ্গো ফাউন্ডেশনের এই নেতা। তিনি কখনো বলেছেন যে মেহেরপুরের আম ভালো, সাতক্ষীরার আম ভালো, চাঁপাইনবাবগঞ্জের আমে পোকা থাকে। যখন বললেন সাতক্ষীরার আম ভালো, এক্সপোর্ট হলো, কিন্তু সাতক্ষীরার আমে পোকা কেন পাওয়া গেল? ওখানে বসে আম পাঠালেন যাচাই বাছাই করে, তারপরে পোকা পাওয়া গেল, তাহলে এই দায়িত্ব কি আমরা কি নিতে হবে? গত বছরের চাইতে এই বছরের আমের মান কিন্তু অনেক ভালো ছিল, তবে এটা আগামীতে আম রপ্তানির ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। চাষিরা অনেকটাই নিরুৎসাহিত হবে। জুনের পর চাঁপাইনবাবগঞ্জের ফজলি ও আশিনা আম পাড়া শুরু হলেও 30 জুন পর্যন্ত রপ্তানির শেষ সময় নির্ধারণ জেলার আমকে ক্ষতিগ্রস্ত করার একটি অপচেষ্টা হিসেবে দেখছেন আম সংশ্লিষ্টরা। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ভরা বর্ষায় বাজারে আসা লটকন সারা দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠা একটি ফল। নরসিংদী অঞ্চলে চাষ হওয়া লটকনের ফলন প্রায় 17,000 মেট্রিক টন। এবছরে লটকনের ফলন দ্বিগুণ হওয়ায় চাষিরা লাভবান হয়েছে বলে জানান নরসিংদীর স্থানীয় কৃষি কর্মকর্তা। পুষ্টিগুণের দিক থেকে লটকন ফল অতুলনীয় বলেও জানান পুষ্টিবিদরা। বিস্তারিত দেখুন শাহিনুর রহমান শাহিনের ক্যামেরায় বর্ষার ফল নিয়ে এমআর আমিনের 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্বে। দেখতে কিছুটা ডুমুরের মতো ফলটির নাম লটকন। ফল বড় হলে চাষিরা পুরো বাগান বিক্রি করে দেন ব্যাপারীদের কাছে। নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর, লাখপুর ও বেলাবেড়ি গ্রামে গিয়ে দেখা যায় লটকন পাড়ার দৃশ্য। বিকেলে বাগান থেকে সংগ্রহ করে 3 ধাপে বাছাই করে পরের দিন সকালে নরসিংদী বাজার থেকে দেশের বিভিন্ন শহরে পাঠানো হয় এই লটকন। এদিকেরই লোক আছে, হ্যাঁ, ঢাকা নিয়ে বিক্রি করে আমার কাছ থেকে পাইরা নিয়ে বাগানে বিক্রি করছি 2,20,000 টাকা। ঢাকার পাশাপাশি মনে করেন যেমন সিলেট, চিটাগাং, রাজশাহী এসব জায়গায় ফলাই। 250 গাছ ছিল, সেটা থেকে এবছর 9.5 লক্ষ টাকা বিক্রি হয়েছে। চৈত্র মাস থেকে গাছগুলোকে ভালো ফলনের আশায় বিভিন্নভাবে পরিচর্যা করতে হয় চাষিদের। বাগান থেকে কেজি প্রতি 40 টাকা থেকে 50 টাকা দরে বিক্রি করছেন চাষিরা। ফাল্গুন চৈত্র মাসে পানি দিতে হয়, তার ফলটা আসে আপনার আষাঢ় মাসে। ওয়েদারটা যেটা ছিল এটা খুব ভালো, এটা আকারেও খুব ভালো হয়েছে। ছোটটা 2,2200 টাকা মন আর বড়টা 2,800-3,000 টাকা মনের মধ্যে বিক্রি করা হয়। ভিটামিন সি ও এ সমৃদ্ধ এ ফল বাজারে পাওয়া যায় মাত্র 1.5 মাস। মাতৃগাছে ফল আসতে সময় লাগে 2 থেকে 5 বছর। মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশেও লটকন রপ্তানি হয়। গত বছর যেখানে আমি নরসিংদী 675 হেক্টর জমিতে লটকন ছিল, এবছর আমরা সেখানে 1342 হেক্টর জমি আমরা পেয়েছি। 16 থেকে 20,000 মেট্রিক টন লটকন আমরা উৎপাদন করতে পারছি। ভাজা পোড়া খেলে আমাদের যে সমস্যা, তার থেকে যদি আমরা লটকনকে বেছে নিই, আমি পানি শূন্যতা আমার কম হবে, একইভাবে আমার ইলেকট্রোলাইট ব্যালেন্স যেটা সেটা ভালো হবে। লটকন ভিটামিন সির জন্য খুবই ভালো উৎস। নরসিংদী সদর ছাড়া বাকি 5 উপজেলার 1342 হেক্টর বাগান থেকে এবছর 150 কোটি টাকার লটকন বিক্রি করা যাবে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বর্ষার মৌসুমের অন্যতম একটি ফল লটকন চাষের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন নরসিংদী অঞ্চলের মানুষ। পুষ্টি সমৃদ্ধ এই ফলের চাহিদা রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েই চলেছে। চাহিদা বেশি থাকায় এর চাষও বাড়ছে বলে জানান এই অঞ্চলের বাগান মালিকরা। এমআর আমিন, সময় সংবাদ, নরসিংদী। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে বস্তা প্রতি 200 টাকা পর্যন্ত কমেছে চিনির দাম। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকায় কিছুটা কমেছে সব ধরনের চালের দাম। তবে ভারতে দাম না বাড়লে দেশের বাজারে চালের দাম আরও কমতো বলেই মনে করছেন ব্যবসায়ীরা। সপ্তাহ শেষে কিছুটা বেড়েছে আটা ময়দার দাম। স্থিতিশীল রয়েছে পেঁয়াজ, রসুন, ডাল, সয়াবিন সহ বেশিরভাগ নিত্যপণ্যের বাজার।
দীর্ঘদিন ধরেই লাগামহীন চালের বাজারে ইতিবাচক পরিবর্তন আসে আমদানি শুল্ক কমানোর সরকারি সিদ্ধান্তে। আমদানি অব্যাহত থাকায় কয়েক মাস আগের তুলনায় বাজারে চালের সরবরাহ বেড়েছে। আর এরই প্রভাবে গেল কয়েক সপ্তাহ ধরেই কেজিতে 2-3 টাকা করে কমছে সব ধরনের চালের দাম। মোহাম্মদপুর পাইকারি বাজারে কেজিতে 5 টাকা কমে মোটা চাল বিক্রি হচ্ছে 40 টাকা দরে। প্রতি বস্তা মিনিকেটের দামও কমেছে 150 টাকা পর্যন্ত। যদিও ভারতে চালের দাম বাড়িয়ে দেয় বাজারে আমদানি করা চালের সুফল মিলছে না বলেই মনে করছেন আড়তদাররা। মোটা চাল কেজিতে 4-5 টাকা কমছে। ইন্ডিয়াতে যে চালের দামটা না বাড়াইতো তাহলে হয়তো আরো 1-2 টাকা কমতো। মিনিকেট গত 10-12 দিন আগে যেটা 53-54 টাকা ছিল ওটা এখন 50-52 টাকা। যখন চালের কেজিতে 8 টাকা 10 টাকা বাড়ছিল, এতটুকু ট্যাক্স যদি ওই টাইমে কমাই দিত তাহলে মনে হয় বাজারটা এতদূর উঠতো না। এদিকে আবারও কমেছে চিনির দাম। চলতি সপ্তাহে 50 কেজি ওজনের বস্তা প্রতি প্রায় 200 টাকা কমে চিনি বিক্রি হচ্ছে 62 টাকা দরে। অপরিবর্তিত রয়েছে দেশি মসুর, ছোলা আর খেসারির বাজার দর। খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 85 টাকা কেজি দরে। তবে কিছুটা বেড়েছে আটা ময়দার দাম। আমরা তো লস ঠেকাইতে পারতেছি না। আজকে কিনলে একদিন পরে চিনি আস্তে আস্তে দেখা যায় 10-20 টাকা কমে যায়। বিক্রি করতে গেলে তো আর বেশি বিক্রি করা যায় না। স্বাভাবিক রয়েছে দেশি বিদেশি পেঁয়াজ আর আলুর বাজার। কমেছে আমদানি করা চীনা রসুনের দাম। কেজিতে 15 টাকা বেড়েছে আদার দাম। রসুন দেশিটার কোনো দামের শেষ নাই। উপরে 70 টাকা, নিচে 40 টাকা। চায়না রসুন আনুমানিক 200 টাকা পার কেজিতে কমে গেছে। বাজারে এলাচ, লবঙ্গ, গোলমরিচের দামে পরিবর্তন না আসলেও কিছুটা বেড়েছে জিরা আর দারুচিনির দাম। স্থিতিশীল রয়েছে সব ধরনের গুঁড়ো দুধের দাম। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। পানি বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধা ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনের পর এবার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এই অবস্থায় সব হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। তাদের দাবি, বাঁধ ভেঙে গেলে জেলার 2 উপজেলার কয়েক হাজার মানুষের জীবনে নেমে আসবে ভয়াবহ বিপর্যয়। জনপ্রতিনিধিদের অভিযোগ, সময়মতো বাঁধ মেরামত না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওবায়দুল ইসলামের ছবিতে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গত বছরের 29 জুলাই রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সিংড়িয়া এলাকায় ব্রহ্মপুত্র নদের পানির প্রবল চাপে ভেঙে যায় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বাঁধ ভেঙে ফুলছড়ি ও সদর উপজেলার 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে। মাঠের ফসল, বাড়িঘর, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট ভেঙে লাখ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। এবছর আবারও ব্রহ্মপুত্র নদে পানির চাপ বেড়ে যাওয়ায় বাঁধের বেশ কয়েকটি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই ফুলছড়ি ও সদর উপজেলার সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। কখন কোথায় ছিদ্রি হয়ে বাঁধ ভাঙিয়ে যাবে তার ঠিক নাই। ধানের বীজ টিজ আছে, তারপর পুকুর টুকুর তলে টলে যাবে, আর অনেক বাড়ির নিচে চলে যাবে। আমাদের এখানে তেমন আশ্রয় কেন্দ্র নেই যে আমরা সেখান থেকে আশ্রয় নেব। গতবার যে অবস্থা হয়েছিল এবার ভাঙে আমার বাঁচায় কঠিন হয়ে যাবে। স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, সময়মতো বাঁধটি মেরামতের উদ্যোগ না নেয় আবারও সাধারণ মানুষের মধ্যে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। শুষ্ক মৌসুমে যদি পানি উন্নয়ন বোর্ড এই বাঁধ ঝুঁকিপূর্ণ স্থানগুলো নির্ধারণ করে যদি সেখানে সামান্যতম সংস্কার করত, তাহলে কিন্তু আজকে আমাদের এই আতঙ্কটা আমাদের থাকতো না। তবে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানালেন, বাঁধ রক্ষায় আপ্রাণ চেষ্টা চলছে। শাখাটা এবং ফুলছড়ি থানার কিছু অংশ সেখানে ইঁদুরের গর্ত এবং উই পোকার উপদ্রব রয়েছে। তো যার কারণে পানির লেভেল বৃদ্ধির সাথে সাথে সেখানে বিভিন্ন জায়গায় লিকেজ দেখা দিচ্ছে। যেখানে এই ধরনের সমস্যা হচ্ছে সাথে সাথে আমরা তড়িৎ ব্যবস্থা নিয়ে সেগুলোকে বন্ধ করার জন্য ব্যবস্থা নিচ্ছি। বগুড়া জেলার সারিয়াকান্দি থেকে পাবনা জেলার বেড়া পর্যন্ত 276 কিলোমিটার ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মধ্যে গাইবান্ধা অংশে রয়েছে 78 কিলোমিটার। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গাইবান্ধার সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, আমার ডান পাশে দেখতে পাচ্ছেন মামুন, ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদ কিন্তু গাইবান্ধার কামারজানি অংশে একেবারেই ভয়াল রূপ ধারণ করেছে। কারণ এই ব্রহ্মপুত্র নদের যে ভাঙন শুরু হয়েছে, বিশেষ করে গত 2-3 দিন যাবৎ যে ভাঙন শুরু হয়েছে, সেই ভাঙনে কিন্তু এই এলাকার মানুষজন ভিটেমাটি হারাচ্ছেন। এবং আপনি জানেন যে গত বৃহস্পতিবার বিকেল বেলার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু এই গ্রামের 70টি পরিবার নিঃস্ব হয়েছে। তাদের
ভিটে মাটি বাড়ি ঘর স্থাবর অস্থাবর সম্পদ যা ছিল তার সবই কিন্তু ব্রহ্মপুত্র নদের গর্ভে গেছে। এবং আজকেও আমরা যেটি দেখেছি যে এই গ্রামে কিন্তু ভাঙ্গনের আকার ভয়াবহতা আছে এবং এখনো মানুষজনের বাড়িঘর ভাঙছে এবং লোকজন তারা তাদের ঘর বাড়ি সরাচ্ছে, নৌকায় করে তাদের বাড়িঘর যে যতটুকু পাচ্ছেন সেটুকু কিন্তু নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং আমরা দেখছি যে এখানকার যে এই গ্রামের যে মানুষগুলো আছে এবং গত 2-3 দিনে যে মানুষগুলো ভেঙে গেছে যাদের বাড়িঘর, সেই মানুষগুলো কিন্তু খোলা আকাশের নিচে কয়েকদিন যাবৎ আশ্রয় নিয়ে আছেন। এবং আজকেও আমি তাদের সাথে কথা বলেছি, তাদের কারো বাড়িতে কিন্তু আজকে চাল চুলো হারিয়ে তারা নিঃস্ব অবস্থায় দিন যাপন করছেন। তাদের বাড়িতে রান্না হয়নি, তাদের বাড়িতে খাওয়া দাওয়া নেই। গতকাল গাইবান্ধা জেলা প্রশাসক এই কামারজানির ভাঙ্গন প্রবণ এলাকা তারা পরিদর্শন করেছিলেন এবং পরিদর্শনের পর কিন্তু এখানে কিছু শুকনো খাবার দিয়েছিলেন। সেই খাবারটুকু খেয়েই তারা আজকে দিনাতিপাত করছেন। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে ব্রহ্মপুত্র নদ, সেই নদটি কিন্তু এখন কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামের প্রায় 80% অংশ গিলে ফেলেছে। এই ভাঙ্গনটি কিন্তু শুরু হয়েছিল আজ থেকে প্রায় 4-5 বছর আগে এবং এই 4-5 বছরে প্রায় 2 থেকে 2.5 হাজার পরিবার কিন্তু ভাঙ্গনের কবলে পড়েছে এবং তারা সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে কেউ বাঁধে আশ্রয় নিয়েছেন, কেউ ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু আশ্রয় নিয়েছেন। এবং আপনি দেখবেন যে এই যে মানুষগুলো আছে তারা কিন্তু প্রত্যেকেই নদী ভাঙ্গা মানুষ। তারা এখন আসলে অপেক্ষা করছেন পুনর্বাসনের জন্য, কিন্তু আসলে তাদেরকে কিন্তু পুনর্বাসনের জন্য এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আশ্বাস ছাড়া তেমন কিছু আমরা দেখতে পাইনি। তো আজকে দেখবেন যে এখানে এই কামারজানি ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান কাচু মিয়া, তার বাড়িটি কিন্তু ছিল পাকা একটি বাড়ি, সেই বাড়িটিও কিন্তু এখন ভাঙনের মুখে পড়েছে এবং ওই বাড়িটি ভাঙছে। তো আমি একটু এই মুহূর্তে কথা বলতে চাই যে যিনি এই বাড়ির মালিক এখন আছেন, প্রয়াত ইউপি চেয়ারম্যান কাচু মিয়ার ছেলে, আমি তার সাথে কথা বলতে চাই যে আসলে এই যে ভাঙন, আসলে আপনার বাড়িটি বেশ শক্তিশালী একটি বাড়ি ছিল, এই বাড়িটিও আপনারা ভাঙছেন, আসলে কি অবস্থা একটু বলবেন? আসলে এই বাড়িটা হচ্ছে 60 বছরের একটা ঐতিহ্যবাহী, এই বাড়িটার নাম চেয়ারম্যান বাড়ি। তো এই বাড়িটা অতর্কিতভাবে এইভাবে আমরা হারিয়ে ফেললাম আর কি, কারণ এই বাড়িতে আমার জন্ম। তো সব থেকে যেটা সব থেকে আমার কাছে যে জিনিসটা খারাপ, আমার বাড়ি ভাঙছে ভালো কথা, আমি সেটা করি, কিন্তু আমার বাড়ির ওসুলে যদি বাড়ি আর বাকি বাড়িগুলো যাতে না ভাঙে, আমি আপনাদের মাধ্যমে এই সময় টিভি চ্যানেলের মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি আর জন্য একটু বাড়ির জন্য না ভাঙে। আর হচ্ছে যে লোকগুলো আশ্রয়হীন তাদের দ্রুত একটু আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। এবং মামুন, আপনি কিন্তু শুনছিলেন যে এখানে যে ভাঙনের মুখে যে পড়েছে আসলে বাড়িঘর, সেই ভাঙনের কবলে পড়া একজন মানুষের বক্তব্য কিন্তু আপনি শুনছিলেন। তো আসলে এই যে পরিস্থিতি আমরা দেখছি, প্রতিদিনই কিন্তু এইরকম এক একজন মানুষ তাদের বাড়িঘর ভাঙছেন এবং আসলে তারা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করছেন। এবং এই এলাকায় কিন্তু এখন বাঁধেও আর কোনো জায়গা না থাকায় এই মানুষগুলো একেবারেই নিঃস্ব এবং অসহায় হয়ে খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন। এবং এই মানুষগুলোর জন্য কিন্তু এখন কিছুটা আশ্রয়ের প্রয়োজন। অন্তত তারা বলছেন একটি তাঁবু হলেও যেন তারা সেই তাঁবুর নিচে যাতে মাথা গুজে রাত্রি কাটাতে পারেন সেই ব্যবস্থা করা দরকার। তো মামুন, এই ছিল গাইবান্ধার কামারজানি ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা ব্রহ্মপুত্র নদের পাড় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। গাইবান্ধার সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আর নদী ভাঙনের সেই খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। মৌলভীবাজারে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি পৌরসভা সহ 5 উপজেলার বিভিন্ন এলাকা। কোনো কোনো এলাকা থেকে বন্যার পানি কিছুটা নামতে শুরু করলেও এখনো তলিয়ে আছে ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান। ভেঙে গেছে কাঁচা পাকা ঘরবাড়ি ও রাস্তাঘাট। এতে দীর্ঘস্থায়ী ক্ষতির মুখে পড়েছেন জেলার বন্যা কবলিত কয়েক লাখ মানুষ। শাহলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাড়ির আঙিনা থেকে শুরু করে আশপাশের জমি, রাস্তা, সব জায়গায় থই থই পানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন বন্যা দুর্গত এলাকার মানুষ। সাঁকো বানিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন তারা। মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার 3 শতাধিক গ্রাম এখনো তলিয়ে আছে বন্যার পানিতে। পানি কিছুটা নামলেও দীর্ঘদিন তলিয়ে থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 200 কিলোমিটার সড়ক।
হাঁস মুরগি ও গবাদি পশু নিয়ে উঁচু স্থানে আশ্রয় নেওয়া মানুষগুলো পড়েছেন খাবার ও বিশুদ্ধ পানির সংকটে। নষ্ট হয়ে গেছে অন্তত 700 হেক্টর জমির ধান। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন প্রায় 3.5 লাখ মানুষ। পানির মাঝে আমরা বাসছি, ঘর দুয়ার ভাঙ্গি গেছে, তার লইয়া বহুত কষ্ট হয়ে আছি। রাস্তাঘাট মুড়ো কোনো চলাফেরা করা যায় না। মেম্বার চেয়ারম্যান গরিব দেখে আমকা দেয় না, যেন বালা বালা চায় তারা অন্য মাল টাল দিয়া যায়, আমরা দিয়া যায় না। আলি ফালাইছিলাম, সারা ফালাইছিলাম, তারাও ফানিয়ে লইয়া গেছে। যখন তো সামনে যে রূপা আমন করতাম, এই রূপা আমনও গিয়ে আমরা কোনো সময় আমরা ক্যাপ করতে পারবো না। লোন একদিন ব্যাংক থেকে যে নিয়ে শেষ করতে পারছি না, তখন লোনের টাকালেই তো করে চাপ দিছে। বন্যার্তদের ত্রাণ সহায়তা সহ বন্যা পরবর্তী পুনর্বাসন এবং কৃষি উপকরণ বিতরণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বন্যার পানি চলে যাওয়ার পরে যথেষ্ট পরিমাণে বীজ, চারা, অন্যান্য কৃষি উপকরণ যেগুলো রয়েছে সেগুলো যাতে তারা সহজে বা বিনামূল্যে পেতে পারে মন্ত্রণালয় কর্তৃপক্ষ বরাবর লিখেছি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত 54,000 পরিবারের মধ্যে 925 টন চাল এবং 41 লাখ টাকা সহ শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। সিলেটে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন প্রায় 5 লাখ মানুষ। এই মুহূর্তে গোলাপগঞ্জ উপজেলায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইকরাম। ধন্যবাদ মামুন। আমি সিলেটের যেই কয়েকটি উপজেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেটা তার একটি হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা, এবং এই গোলাপগঞ্জ উপজেলার যেই 2টি ইউনিয়ন সবচাইতে পানিবন্দী মানুষ, এই একটি হচ্ছে গিয়ে ভাদেশ্বর ইউনিয়ন। সেই ভাদেশ্বর ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে আমি আছি। আমি দর্শকদের একটু দেখাতে চাচ্ছি আপনার মাধ্যমে যে কুশিয়ারা নদীর পানি গত 2 দিন থেকে কিভাবে বেড়েছে এবং বাড়ার ফলে নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে, এইভাবে পানি ঢুকছে। এই কুশিয়ারা নদীর পানি আবার বৃদ্ধি পাওয়ার একটি কারণ হচ্ছে কি যে সিলেটের উজানে যেই নদীটা আছে বরাক নদী, এবং বরাক নদী সহ ভারতের যে 3টি প্রদেশ আছে আসাম, মণিপুর, অরুণাচল, সেখানে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেই সমস্ত জায়গায় 58টি জেলার মানুষ পানিবন্দী রয়েছে এবং ইতিমধ্যে 85 জন মানুষ মারা গিয়েছে সেই সমস্ত প্রদেশে। এবং এ কারণেই সিলেট অঞ্চলের ভিতর দিয়ে যে নদীটা ঢুকে গেছে বরাক নদী, কুশিয়ারা এবং সুরমা, সেই জায়গার পানি কমছে না, বরঞ্চ একদিন কমে আরেকদিন বাড়ে। এই অবস্থার মধ্যে সিলেটের বানভাসী মানুষেরা বিপদগ্রস্ত অবস্থার মধ্যে রয়েছে, বিপন্ন অবস্থার মধ্যে রয়েছে। ইতিমধ্যে অমল, সুরমা এবং কুশিয়ারা নদীর পানি দুটোই বিপদসীমার বেশ কিছু উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী 75 সেন্টিমিটার, কোনো জায়গায় 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সিলেটের এই যে বন্যা পরিস্থিতি, এতে সরকারের পক্ষ থেকে বেশ কিছু ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে, তার পাশাপাশি বেসরকারি উদ্যোগেও বেশ কিছু সংস্থা ত্রাণ তৎপরতা চালাচ্ছে। আমরা এই গোলাপগঞ্জ এসে দেখেছি, গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন যেটা প্রবাসী অধ্যুষিত মানুষের দ্বারা সৃষ্ট, সেই গোলাপগঞ্জ অধ্যুষিত গোলাপগঞ্জে যে প্রবাসী অধ্যুষিত এলাকা, সেই যে সমিতিটা আছে গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন, তারা তাদের পক্ষ থেকে রিলিফ সামগ্রী বিতরণ করার জন্য এই এলাকায় এসেছে। মামুন, আমি আপনাকে দেখাতে চাচ্ছি এই কুশিয়ারা নদীর ওপারে হচ্ছে কি শরীফগঞ্জ ইউনিয়ন, এবং শরীফগঞ্জ ইউনিয়নের অধিকাংশ এলাকা পানিবন্দী হয়ে আছে। আপনি ঘরবাড়ি দেখতে পাচ্ছেন, এখানে এই ঘরবাড়ি এবং এখানকার মানুষজন পানিবন্দী হয়ে আছে। সরকারি হিসেবে 5.5 লাখ মানুষ সিলেটের পানিবন্দী অবস্থায় আছে এবং প্রায় 5.5 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। সবকিছু মিলে বলা যায় যে সিলেটের মানুষ একেবারে বিপন্ন অবস্থায় আছে। এই বিপন্ন অবস্থা থেকে কবে যে উত্তরণ ঘটবে, ইতিমধ্যে যে 20-25 দিন অতিবাহিত হয়ে গেছে সিলেটের বন্যা পরিস্থিতি, এই দীর্ঘতম বন্যা পরিস্থিতির কবে গিয়ে শেষ হয় এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। প্রাকৃতিক দুর্যোগের সমাপ্তি করার মতন কোনো কারসাজি বা কোনো কিছুই কারো কাছে নেই, বরঞ্চ প্রশাসনের পক্ষ থেকে যে জিনিসটা করা হচ্ছে বানভাসী মানুষদের সহায়তা করার জন্য বিভিন্ন পর্যায়ে ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে 663 মেট্রিক টন চাল বন্যা দুর্গত এলাকায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে এবং 13 লক্ষাধিক টাকাও নগদ অর্থে বিতরণ করা হচ্ছে। সবকিছু মিলে এই যে প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের, বানভাসী মানুষের কষ্ট কাটিয়ে ওঠার জন্য প্রশাসনের পক্ষ থেকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, কৃষি বিভাগের পক্ষ থেকে নানা ধরনের ত্রাণ তৎপরতা, নানা ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে প্রাণী সম্পদ বিভাগও
সোচ্চার রয়েছে, যাতে করে কোনো ধরনের প্রাণী যারা আছে, মানুষ ছাড়া অন্যান্য প্রাণী সম্পদ আছে, সেগুলোর জন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে নানা ধরনের তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে। মামুন, এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। দর্শক, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির। দর্শক, রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় শুরু হয়েছে নির্মাণ ও গৃহসজ্জা মেলা। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের। মামুন, এটি একটি আন্তর্জাতিক প্রদর্শনী এবং বাংলাদেশে যে প্রদর্শনীটি 3 দিন ব্যাপী প্রদর্শনীটি চলছে এবং এখানে মূলত কিছু ব্যতিক্রম জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণের ক্ষেত্রে যে ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় বাংলাদেশে এবং যে ধরনের প্রযুক্তি যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে, সেখান থেকে কিছু অত্যাধুনিক তথ্য প্রযুক্তি আমরা দেখছি যে এখানে উপস্থাপন করেছেন আয়োজকরা। এবং যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো পার্শ্ববর্তী দেশ ভারত এবং চীন, এছাড়া আছে ইউরোপের বিভিন্ন দেশ, তুরস্ক, এইসব দেশ থেকে তারা যে ধরনের ভবন নির্মাণ করে, স্থাপনা নির্মাণ করে, তারা কি ধরনের প্রযুক্তি ব্যবহার করে, সেইগুলোই কিন্তু আসলে এখানে তারা প্রদর্শনীর জন্য এনেছেন এবং এর মাধ্যমে তারা বলতে চাচ্ছেন যে বাংলাদেশ যে ধরনের উন্নয়নের ধারায় যাচ্ছে এবং যে ধরনের অবকাঠামো উন্নয়ন দরকার বাংলাদেশের, সেটির ক্ষেত্রে বহির্বিশ্বের সাথে একটা সামঞ্জস্য করার জন্য আসলে যে ধরনের নির্মাণ প্রযুক্তি, নির্মাণ শৈলী দরকার, সেই ধরনের দিকে তারা ইঙ্গিত করছেন। আরেকটি ব্যাপার যে এখানে যে প্রতিষ্ঠানগুলো এসেছে প্রায় 2 শতাধিক প্রতিষ্ঠান এবং সবাই মোটামুটি তাদের নিজ নিজ দেশের বেশ প্রসিদ্ধ প্রতিষ্ঠান বলে আমাদেরকে জানাচ্ছেন এবং তারা তাদের দেশের অনেক বড় বড় স্থাপনা নির্মাণ করে থাকেন। এক্ষেত্রে বাংলাদেশে যে তাদের যে লক্ষ্য, যে বাংলাদেশ একটা খুবই ক্রমবর্ধমান একটি বাজার এবং এখানে যদি তারা এই বাজারে তাদের পণ্যের প্রচারটা করতে পারেন ভালোভাবে, সেক্ষেত্রে তাদের একটা নতুন বাজার ক্রিয়েট হবে, নতুন বাজার সৃষ্টি হবে এবং তাদের যে কনজিউমার লেভেলটা আরও বেশি উন্নত হবে বলে তারা আশা করছেন। এবং বাংলাদেশ এখন আসলে একটি উন্নয়নের ধারায় রয়েছে এবং এই ধারায় চলমান থাকতে গেলে বাংলাদেশকে আসলে অবকাঠামো নির্মাণের দিকে জোর দিতে হবে এবং সেটি করতে গেলে তাদের উন্নত প্রযুক্তি দরকার। এটি মূলত এখানকার যারা অংশগ্রহণ করেছেন যে প্রতিষ্ঠানগুলো তাদের লক্ষ্য। আরেকটি বিষয় যে বাংলাদেশে আসলে যে মাটির গুণাগুণ যেরকম, যে সব ক্ষেত্রেই দেখা যায় যে এই মাটি সব ক্ষেত্রে সমান না হয়, বিভিন্ন ক্ষেত্রে নির্মাণের জন্য প্রচুর শক্তিশালী ভিত দরকার হয়, সেক্ষেত্রে যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় সেখান থেকেও একটু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য তারা এখানে জানছেন এবং জানাচ্ছেন যে কিছু তথ্য প্রযুক্তি আছে। এছাড়া ভবন নির্মাণের পরে আসলে যে ধরনের ফিটিংসগুলো দরকার হয়, বৈদ্যুতিক লাইন এবং গ্যাস বিদ্যুতের ইউটিলিটি যে সার্ভিস, সেক্ষেত্রে যে ধরনের প্রযুক্তি দরকার হয় সেটিও কিন্তু এখানে তারা উপস্থাপন করছেন। আরেকটা ব্যাপার, এখানে মূলত যে প্রতিষ্ঠানগুলো এসেছে তারা সবাই বড় বড় কনস্ট্রাকশন কাজের জন্য এবং বড় বড় প্রতিষ্ঠানের জন্য মূলত এই ব্লকে যারা আছেন তারা পণ্য প্রদর্শনী করছেন। এবং আমরা পার্শ্ববর্তী আরেকটি ব্লকে রয়েছে যে গৃহস্থালী নির্মাণ এবং যে বসবাসের জন্য যেসব ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে যে ধরনের প্রযুক্তি এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায় সেইগুলো তারা সেখানে প্রদর্শনীর জন্য এনেছেন। তো আমার কাছে মামুন এখন পর্যন্ত এই ছিল সবশেষ। পরবর্তীতে হয়তো আরো সংবাদে আমরা আপডেট তথ্য আপনাদেরকে দিতে পারবো। রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে নির্মাণ ও গৃহসজ্জা মেলা। আর মেলার বিভিন্ন পণ্য নিয়ে কথা বলছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। দর্শক, লেনদেন ও সূচকের চাঙ্গা ভাবের মধ্য দিয়েই সপ্তাহ পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহ ব্যবধানে টাকার অঙ্কে বাজারে দৈনিক গড় লেনদেন বেড়েছে প্রায় 75 কোটি টাকা। একই সঙ্গে লেনদেন গেল সপ্তাহে ডিএসইর তালিকাভুক্ত বেশিরভাগ শেয়ারের দামও বেড়েছে। আগের কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় গেল সপ্তাহেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে গতি দেখা যায়। প্রথম কার্যদিবস রোববার 25 পয়েন্ট বেড়ে প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়ায় 5774 পয়েন্টে। পরদিন সোমবার এ সূচকে আরও যোগ হয় 53 পয়েন্ট। লেনদেন হয় 1264 কোটি টাকার শেয়ার। তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও ছিল লেনদেন ও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা। বুধবার ডিএসইএক্স সূচক 40 পয়েন্ট কমলেও বৃহস্পতিবার 44 পয়েন্ট বেড়ে সপ্তাহ শেষ হয় 5835 পয়েন্টে। সপ্তাহ ব্যবধানে বাজারের প্রধান সূচক 85 পয়েন্ট, সরিয়া সূচক 20 পয়েন্ট এবং বাছাই সূচক 27 পয়েন্ট বেড়েছে। গত সপ্তাহে দরবারের শীর্ষে ছিল ফুয়াং ফুড, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, সাইহাম কটন ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এদিকে দাম হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এইচআর টেক্সটাইল, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ডরিন পাওয়ার ও ন্যাশনাল হাউজিং।
গত সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 197টির, কমেছে 116টির এবং অপরিবর্তিত ছিল 19টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। সেই সাথে লভ্যাংশ ঘোষণা করেছে গ্রামীণফোন, সন্ধানী ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। রপ্তানি আয় বাড়লেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি তৈরি পোশাক শিল্পে, প্রভাব পড়েছে মোট রপ্তানি আয়ে, বললেন অর্থনীতিবিদরা। নতুন বাজার তৈরির তাগিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক, একটি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই। চলতি বছরই মুক্ত বাণিজ্য চুক্তির আশাবাদ। সপ্তাহ ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে কমেছে চিনি সহ সব ধরনের চালের দাম, বেড়েছে আটা ময়দার দাম, স্থিতিশীল অন্যান্য নিত্যপণ্যের বাজার। এবং রপ্তানি না হওয়ায় এবার ব্যাপক ক্ষতির মুখে চাঁপাইনবাবগঞ্জের আম বাগান মালিক ও ব্যবসায়ীরা, বিভিন্ন বিভাগে সমন্বয়হীনতার অভিযোগ। এই ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।